নমস্কার বন্ধুরা, আমাদের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা নিশ্চয়ই সবাই এই মুহূর্তে পাক অকুপাইড কাশ্মীরের সংবাদটা দেখেছেন। তাও আমি একবার বলে দিচ্ছি, এই পাক অকুপাইড কাশ্মীরে বর্তমানে ইলেকশন চলছে। আর এই ইলেকশনকে কেন্দ্র করে কিন্তু সেখানে পাক অকুপাইড কাশ্মীরের জনগণ এবং পাকিস্তানের আর্মির সাথে কিন্তু বিভিন্ন সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে প্রায় 50 থেকে 60 জন মানুষ মারা গিয়েছে এবং এমনকি এই সংঘর্ষের মাত্রাটা এই পর্যায়ে চলে গিয়েছে যে বাচ্চাদের মেরে গাড়ির সামনে রেখে দিচ্ছে এবং পাকিস্তান আর্মি বোঝাতে চাইছে যে যারা এই আন্দোলন করবে তাদের অবস্থাও সেম করা হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই পাক অকুপাইড কাশ্মীরে এখানে জনগণ কেন আন্দোলন করছে, কী তাদের দাবি? এবং আমাদের ভারতবর্ষের জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা তিনি একটি বড় বিবৃতি দিয়েছেন। তিনি গতকালকে মানে 30শে জুলাই তিনি আনন্দবাজার পেপারে বলেছিলেন যে যদি পাক অকুপাইড কাশ্মীর ভারতের হয়েই থাকে তাহলে ভারত সেটাকে নিয়ে নিচ্ছে না কেন। এই নিয়েই আজকের আমার এই ভিডিওটা। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো প্রথম থেকেই শুরু করি। প্রথমে আমরা একটু ম্যাপটা বোঝার চেষ্টা করি। এই যে দেখুন ম্যাপ, আর উপরে আছে সাঙ্গাম ভ্যালি। এই জায়গাটা কিন্তু পাক অকুপাইড কাশ্মীরের মধ্যেই। আর এই জায়গাটা পাকিস্তান চীনকে গিফট করেছে এবং এই জায়গা থেকে কিন্তু বহুল চর্চিত সিপিইসি করিডোরটা এই জায়গা থেকে গিয়েছে। এই জন্য এই জায়গাটা কিন্তু চীনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি আমরা ইলেকশনের ব্যাপারে। দেখুন এই যে পাক অকুপাইড কাশ্মীর আছে, এখানে ইলেকশন চলছে কিন্তু সবই ঠিকঠাক আছে। এখানে 45টা সিটের মধ্যে 12টা সিট দাবি করে কারা? যারা এখানে আন্দোলন করছে। আন্দোলনটা এই পর্যায়ে চলে গিয়েছে যে পাকিস্তানের মন্ত্রী খাজা আসিফ তিনি বলে দিয়েছে এই পাক অকুপাইডের যে জনগণ আছে তারা ভারতের মতোই শত্রু। এই ভারতের মতোই শত্রু পাকিস্তানের মন্ত্রী একজন কেন বললেন? এর পিছনে একটি কারণ আছে। এই পাক অকুপাইড কাশ্মীরে যে জনগণ আছে তারা কিন্তু বেশিরভাগই ভারত থেকে পাকিস্তানে গিয়েছে। যদিও তারা মুসলিম, ভারত থেকে পাকিস্তানে গিয়েছে তাদেরকে মনে করা হয়। এবং এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন এর আশেপাশে কি যেখানে যত জনগণ আছে তারা এখানেই ভোট দেবে, কিন্তু তারা পাকিস্তানের বিভিন্ন জায়গায় কিন্তু তারা থাকে। অর্থাৎ ভোট অধিকার তাদের শুধুমাত্র এই পাক অকুপাইড কাশ্মীরে। এবার যখন ভোট হয় তারা 12টি আসনের দাবি করে। 45টি আসন আছে, টোটাল 55টি আসন, তার মধ্যে 45টি আসনে ভোট হয় এবং তার মধ্যে 12টি আসন দাবি করে এখানে যারা আছে তারা। এবং এই 12টি আসন নিয়ে যারা দাবি করছে তাদের বলা হয় জেএসি, জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এরা দাবি করছে যে তাদের এই জায়গাটায় 12টি আসন তাদেরকে দেয়া হোক, তারা মন্ত্রিত্ব পদ চলবে। এবার দেখুন পাকিস্তানে কিন্তু এই মুহূর্তে কোনো বিরোধী পার্টি নেই, এই জন্য তারা একচেটিয়া ভোট করে এবং ভোট করে তাদের এখানে দ্রব্যমূল্য বৃদ্ধি, চাকরিতে তাদের চাকরি করতে দেওয়া হয় না এবং এমনকি এখানে পরিকাঠামো যথেষ্ট অনুন্নত। কিছুদিন আগেই কিন্তু এই জয়েন্ট আওয়ামী অ্যাকশনের কমিটির যে চেয়ারম্যান তিনি কিন্তু বলেছিলেন যে আমরা ভারতের সাথে মিশে যেতে চাই। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এখানে মানুষদের কতটা বঞ্চিত করে রেখেছে যে তারা ভারতের সাথে মিশে যেতে চায়। এবার কথা হলো যে এই পাকিস্তানে বর্তমানে এইরকম আন্দোলন কেন হচ্ছে, এর আমরা একটু ইতিহাসটা জেনে নিই। এখানে আপনি যদি ইতিহাস বিশ্লেষণ করেন তাহলে দেখতে পাবেন যে পাকিস্তানে এই মুহূর্তে 7টা সমস্যা আছে। সেই 7টা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। যে পাকিস্তান কিছুদিন আগেও তাদের নতুন বন্ধু বাংলাদেশকে দিয়ে এই ভারতের 7 সিস্টার দখল করা আর এই মোহাম্মদ ইউনুসকে দিয়ে যেভাবে তারা একটা ভারত বিরোধী চক্রান্ত তুলেছিল তাতে কিন্তু অনেকেই বুঝতে পেরেছে যে এর পিছনে পাকিস্তানেরই হাত আছে। আর আজ পাকিস্তান কিন্তু শুধু বালুচিস্তানেই আলাদা হয়ে যাওয়ার পথে নয়, এরকম পিওকে এবং ডুরান্ট লাইনেরও কিছু একটা অংশ সেটাও কিন্তু আলাদা হয়ে যেতে চায়। পাকিস্তানের মধ্যে 7টা প্রবলেম দেখা গিয়েছে। কী কী প্রবলেম চলুন একবার আলোচনা করি। প্রথম নাম্বারটা হলো আনস্টেবল পলিটিক্স। দেখুন কোনো দেশের জনগণ তখনই ক্ষিপ্ত হয়ে যায় যখন তাদের দাবি দেওয়া ঠিক করে মেনে নেওয়া হয় না। আর তারা জানে যে আমরা এই দাবি দেওয়া যদি সরকার না মেনে নেয় আমরা ভোটের মাধ্যমে পরবর্তীতে সরকারকে পরিবর্তন করতে পারবো। কিন্তু পাকিস্তানে কিন্তু এই ভোটাধিকার
এবং একচেটিয়া সরকার শাসন করে যাচ্ছে। এই যে বর্তমানে শাহবাজ শরীফ এর দলে কিন্তু শাসন করে যাচ্ছে এবং আসিফ মনির, এই দুজনে কিন্তু একচেটিয়া শাসন করছে। অর্থাৎ এখানে কিন্তু জনগণের কণ্ঠরোধ করা হচ্ছে এবং তাদের ভোটাধিকার নেই বললেই চলে। বিরোধী দলনেতা যে ছিল ইমরান খান, তাকে কিন্তু জেলে ভরে রেখেছে। তাহলে বিরোধী দল নেই, সেখানে কিন্তু জনগণ জানে যে আমরা ভোটের মাধ্যমে আমরা সরকারকে পরিবর্তন করতে পারবো না। এই জন্য কিন্তু সেখানে আরও বৃহত্তর আন্দোলন হচ্ছে। আর পাকিস্তানের যে জনগণ আছে তাদের কিন্তু ধর্মের দিক দেখিয়ে তাদেরকে একচেটিয়া, তাদের মধ্যে এই ধর্মের মগজ ধোলাই করে কিন্তু তাদের রেখেছে, যেটা বেশি দিন চলে না। দ্বিতীয় কারণ হলো ইকোনমিক ব্যালেন্স। এই যে ভারত এবং পাকিস্তান কিন্তু একই সাথে স্বাধীন হয়েছে, অথচ এই যে গ্রাফটা দেখতে পাচ্ছেন, গ্রাফের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে পাকিস্তান এই যে সরলরেখায় তারা কিন্তু চলে যাচ্ছে, তাদের উন্নতিটা সেই প্রকারে কিন্তু হচ্ছে না। তাদের একটাই উদ্দেশ্য, সেটা হলো কিভাবে ভারতের ক্ষতি করা যায়। আর এই ক্ষতি করতে গিয়েই তারা কিন্তু দীর্ঘদিন ধরে নিজেদের ক্ষতি করে যাচ্ছে। এই যে দেখুন গ্রাফটা উঠতে শুরু করেছে। আপনাদের সবার মনে আছে 1991-এ যখন আমাদের মনমোহন সিং তিনি অর্থমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু ভারতকে একটা নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। তারপর থেকে কিন্তু ভারতের এই গতি উঠতেই চলছে। যদি আপনি একটু গুগল ঘেঁটে ফরেন রিজার্ভ যেটা আছে সেটা দেখেন, তাহলে দেখতে পাবেন যে ভারতের এই মুহূর্তে কিন্তু প্রায় $676.24 বিলিয়ন ফরেন রিজার্ভ আছে। আর পাকিস্তানের ক্ষেত্রে যেটা মাত্র $22 বিলিয়ন। অর্থাৎ বুঝতেই পারছেন যে পাকিস্তান এই মুহূর্তে ভারতের থেকে কতটা পিছিয়ে আছে, আর তারা কিনা এই বাংলাদেশকে সাহায্য করবে। যাই হোক, পরের আলোচনা করব আমরা টিটিপি, তেহরিক তালিবান পাকিস্তান। এটা কি? এটা হলো যখন এই আফগানিস্তান এবং রাশিয়া ভাগ হয়ে যায়, তখন এই পাকিস্তান আফগানিস্তানের মধ্যে কিছু তাদের জঙ্গি সংগঠন করে, যার নাম হলো টিটিপি, তেহরিক তালিবান পাকিস্তান। এবং এদের উদ্দেশ্যই হলো বিভিন্ন দেশে জঙ্গি কাজকর্ম পরিচালনা করা। আর এরা কিন্তু ভারতেও বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি কার্যকলাপ করেছে, ভারতের প্রচুর ক্ষতি করেছে এই জম্মু কাশ্মীরের মধ্য দিয়েই। বর্তমানে এই টিটিপি কিন্তু পাকিস্তানের অন্যতম মাথা ব্যথার কারণ। আমাদের জয়শঙ্কর স্যার একবার একটি ভাষণে বলেছিলেন যে আপনি যদি আপনার ঘরে সাপ পোষেন আর ভাবেন যে সেই সাপ আপনার প্রতিবেশীকে কামড়াবে, তাহলে কিন্তু সেই সাপই একদিন আপনাকে কামড়াবে। পাকিস্তান সবসময় তাদের যে জনগণ আছে তাদের বলে, দেখো ভারত হলো হিন্দু রাষ্ট্র, আমরা হলো মুসলিম রাষ্ট্র। এই রিলিজন দিয়েই তাদের মগজ ধোলাই করে রেখেছে। এবার যখন এই টিটিপি আবার পাকিস্তানের মধ্যে ঢুকে গেল এবং তাদের বলল যে তোমরা কি চাও, ধর্মের ভিত্তিতে দেশ চাও না অর্থনীতিতে উন্নতি চাও? স্বাভাবিক, তারা ছোটোবেলা থেকে শিখে এসে ধর্মের মাধ্যমে তাদের শেখানো হয়েছে, তারা বলছে ধর্ম চাই। এবার বলল তাহলে এই পাকিস্তানের বিরুদ্ধেই তোমরা আন্দোলন গড়ে তোলো, তোমাদের আলাদা দেশ হোক। এই বলে কিন্তু এখন এই টিটিপি পাকিস্তানের মাথা ব্যথার অন্যতম কারণ। বিগত এক বছরে আপনারা বিভিন্ন সময় কিন্তু দেখেছেন যে পাকিস্তানের মধ্যে এই টিটিপি বিভিন্ন আত্মঘাতী সংগঠন করেছে এবং সেখানে কিন্তু পাকিস্তানে প্রচুর ক্ষতিও হয়েছে। তৃতীয় যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ডুরান্ট লাইন। এই ডুরান্ট লাইন হলো কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের বর্ডার। ব্রিটিশরা যখন পড়ে গিয়েছিলেন তখন এই ডুরান্ট লাইনেরই আশেপাশে কিন্তু বিভিন্ন জনজাতি থাকে খাইবার পাখতুন নামে, এবং তাদের বলা হয়, যারা এখানে থাকেন তাদেরকে বলা হয় পাশতুন। এই পাশতুন যারা আছে তারা কিন্তু কিছু আফগানিস্তানের মধ্যেও আছে, আবার কিছু তারা পাকিস্তানের মধ্যেও আছে। এই ডুরান্ট লাইনে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে বর্ডার আছে, সেই বর্ডারের মাধ্যমে আর সেই বর্ডারের জায়গা থেকে কিন্তু যারা পাশতুন আছে তারা বলছে যে আমরা আফগানিস্তানের সাথে মিশে যেতে চাই, আমরা আফগানিস্তানের লোক। এবং তারা কিন্তু এই পাশতুন হিসাবে তারা আলাদা দেশেরও দাবি করছে। 5 নম্বর কারণ হলো বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মি। এটা কিন্তু আর বলার অপেক্ষাই রাখে না। বালুচিস্তান কিন্তু তারা নিজেদের স্বাধীন ঘোষণা করেছে, যদিও বিদেশি যে মান্যতা থাকে সেটা তাদের কোনো দেশ এখন পর্যন্ত দেয়নি। এবং আরেকটি কারণ হলো এই পাকিস্তানের পলিটিক্যাল কারণ। কীরকম? লক্ষ্য করলে দেখবেন পাকিস্তানের যারা প্রধানমন্ত্রী বা যারা বড় উচ্চ পদে থাকেন তারা কিন্তু সবাই পাঞ্জাব প্রদেশের।
পাঞ্জাব প্রদেশেই যারা থাকে তারাই সাধারণত উচ্চ পদে থাকেন। এই জন্য কিন্তু পাকিস্তানের বিভিন্ন জায়গায় যারা আছেন তারা কিন্তু জানে যে এই পাঞ্জাব প্রদেশেই যখন মুখ্যমন্ত্রী হবে আমাদের ভ্যালুটা সবসময় কম থাকে। এই পিওকে যে আন্দোলন হচ্ছে সেখানেও কিন্তু তাদেরকে এই পার্লামেন্টে সব সুবিধা দেওয়া হয় না। পাঞ্জাব প্রদেশের মানুষরা যে সুযোগ সুবিধা পায় তা কিন্তু এই পিওকে যারা আছে তারা পায় না। এটাও পিওকের আন্দোলনের একটি অন্যতম এবং গুরুত্বপূর্ণ কারণ। ষষ্ঠ কারণ হলো এই পিওকেতে যারা আন্দোলন করছে তাদের নির্বিচারে গুলি করে এই পাকিস্তান আর্মি যেভাবে হত্যা করছে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াও কভার করতে শুরু করছে। তার কারণ হলো ইন্টারন্যাশনাল মিডিয়া দেখছে যেভাবে এই পাকিস্তান এদের উপর দমনপীড়ন করছে, এটা যদি তারা এখন না বলে তাহলে একচেটিয়া এই আমেরিকার যে একটা মাথায় হাত আছে পাকিস্তানে সেটা কিন্তু জনসমক্ষে চলে আসবে। এই জন্য তারা কিছু হলেও প্রচার করছে। আর এই পিওকে নিয়ে কিন্তু বর্তমানে আমাদের অজিত দোভাল স্যার, এস জয়শঙ্কর স্যার সবাই কিন্তু উচ্চ পর্যায়ে মিটিং করছে। নিশ্চয়ই বড় কিছু তাদের মাথায় আছে। পাকিস্তানের এই আন্দোলনের সবচেয়ে আরেকটি বড় কারণ হলো এই আসিফ মুনিরের একচেটিয়া ক্ষমতা। আসিফ মুনিরকে যেভাবে একচেটিয়া ক্ষমতা দেয়া হয়েছে সেটাও কিন্তু পাকিস্তানের অনেক জনগণই সেটা মানতে পারছে না। অপারেশন সিঁদুরে যেভাবে পাকিস্তান মার খেয়েছে তারপর কিন্তু এই আসিফ মুনিরের আবার তার পদোন্নতি করা হয়েছে, অর্থাৎ বিশ্বের কাছে দেখানো হচ্ছে যে পাকিস্তান হয়তো জিতে গিয়েছে, কিন্তু এর সাপেক্ষে কিন্তু তারা কোনো প্রমাণ দিতে পারেনি। বর্তমানে এই আসিফ মুনিরকে কিন্তু পাকিস্তানের যে পরমাণু ভাণ্ডার আছে তার চাবিও কিন্তু একে দেওয়া হয়েছে, অর্থাৎ আসিফ মুনির চাইলে এই পরমাণু তিনি যে কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারেন বা পরমাণু যুদ্ধ যদি হয় তাহলে সে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারবে। এই অধিকারও কিন্তু তাকে দেয়া হয়েছে, যেটাও কিন্তু পাকিস্তানের অনেক নাগরিক সেটা মানতে পারছে না। বিশেষজ্ঞ যারা আছেন তারা কিন্তু বলে যে শত্রু বুদ্ধিমান হোক কিন্তু বোকার সাথে মিত্রতা করাও ঠিক নয়। এই পাকিস্তান কিন্তু ভারতকে দেখেও এতদিন কিছুই শিখতে পারলো না। সিজেপির আন্দোলন হলো, এই যে প্রোটেস্ট হলো, বৃহত্তর আন্দোলন হলো দিল্লিতে, কি হতে পারত? অনেক কিছুই হতে পারত, কিন্তু দেখুন সরকার কিভাবে ঠিকভাবে সেই ব্যাপারটাকে ম্যানেজ করলো। এমন ব্যাপারও খবর এসছে যে অভিজিৎ দীপকে, যিনি সিজেপির প্রতিষ্ঠাতা, বলা হয়েছে তিনি কিন্তু বিজেপির সাথে মিলতেও পারেন, বিভিন্ন পত্রপত্রিকায় এসছে। এবার সরকার কিভাবে তাদের দাবি দাওয়া মেনে নিয়ে ধর্মেন্দ্র প্রধান স্যারকে, যদিও তিনি করেছেন বা দোষী বা সেটা পরে দেখা যাবে, তার পদত্যাগ করিয়ে কিভাবে আন্দোলনটা 2 দিনের মধ্যে শেষ করে দেওয়া হলো। আর এই পাকিস্তান ভারতের মতো উন্নতশীল দেশকে দেখেও শিখছে না। আর পাকিস্তানের অন্যতম বন্ধু বাংলাদেশ, এই পাকিস্তান আর্মি যেভাবে এই পিওকেতে দমনপীড়ন চলছে বা করছে তাতে কিন্তু মনে হচ্ছে যে পিওকে ভারতের মধ্যে চলে আসাটা কিন্তু সময়ের অপেক্ষা। আপনার কি মনে হয় এই পিওকে কত সালের মধ্যে ভারতের অন্তর্ভুক্ত হতে পারে? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এইরকম ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হয় পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।